হ্যালো এভরিওয়ান, আমি তানভীর আহমেদ লিওন ফ্রম খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, কুয়েট। আজকে আমরা পড়ব পদার্থবিজ্ঞানের 10ম অধ্যায় স্থির বিদ্যুৎ। স্থির বিদ্যুৎ পড়ার জন্য সবার আগে আমাদের কোশ্চেন আসবে যে স্থির বিদ্যুৎ কী জিনিস। দেখো, স্থির বিদ্যুৎ বা তড়িৎ যাই বলো, এটা হচ্ছে এমন এক ধরনের তড়িৎ যা কোনো জায়গায় স্থির থাকে, সেখান থেকে মুভ করে না। তাহলে প্রশ্ন আসতে পারে স্বভাবতই যে তড়িৎ কী জিনিস বা বিদ্যুৎ কী জিনিস। দেখো, তড়িৎ বা বিদ্যুৎ বোঝার জন্য আমাদের প্রথমে দরকার হবে আধান বা চার্জ বোঝা। আধান বা চার্জ কি? আমরা জানি যে কোনো একটা পরমাণু, এর একটা পরমাণুর ছবি। এখানে হচ্ছে গিয়ে তিন ধরনের আমাদের কণা থাকে: ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এর মধ্যে নিউট্রন হচ্ছে চার্জবিহীন কণা, তাই এটা আমাদের হিসাবের বাইরে। আর প্রোটন হচ্ছে গিয়ে পজিটিভ চার্জের কণা, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জের কণা। যে কোনো একটা পরমাণুতে সাধারণত ইলেকট্রন বা প্রোটন হচ্ছে সমান সমান থাকে, তাই একটা নিরপেক্ষ পরমাণু, এটা পরমাণু সাধারণত নিরপেক্ষ হয়, কোনো চার্জহীন অবস্থা থাকে। কিন্তু যদি কোনো অবস্থায় এদের এই প্লাস বা মাইনাস ইলেকট্রনের সংখ্যার মধ্যে কোনো গরমিল ঘটে, কোনো পরিবর্তন আসে, তখন হচ্ছে এদের মধ্যে চার্জ বা আধানের তৈরি হয়। যদি হচ্ছে কোনো কারণে এখানে একটা এক্সট্রা নেগেটিভ আয়নের ইলেকট্রন চলে আসে, তাহলে হচ্ছে এই পরমাণুটা নেগেটিভ চার্জে চার্জিত হবে। অথবা যদি কোনোভাবে এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে হচ্ছে গিয়ে এখানে একটা প্রোটনের পরিমাণ ইলেকট্রনের তুলনায় বেড়ে যাবে, সেই ক্ষেত্রে এটা একটা পজিটিভ চার্জে চার্জিত হবে। আর এই যে চার্জ আসলে এর মধ্যে একটা পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ তৈরি হলো, এর ফলে এই পরমাণুর মধ্যে এক ধরনের বিদ্যুৎ তৈরি হবে, তড়িৎ তৈরি হবে। সেটা যদি কোনো একটা নির্দিষ্ট জায়গায় স্থির থাকে, তাহলে আমরা তাকে বলি স্থির বিদ্যুৎ। আজকে আমরা এই বিষয়টা নিয়েই পড়াশোনা করব। তো দেখো, আমরা এর মধ্যে অলরেডি বলে ফেলেছি যে চার্জ কীভাবে আসছে বা চার্জ কীভাবে কী জিনিস। তো সবার আগে আমাদের বুঝতে হবে চার্জের জন্য কীভাবে তৈরি হতে পারে। চার্জ তৈরি হওয়ার দুইটা বড় মাধ্যম হচ্ছে গিয়ে, প্রথমটা হচ্ছে কোনো কিছু ঘর্ষণের মাধ্যমে। যে কোনো দুইটা জিনিস, ধরো এটা একটা পেন, আমি যদি এটাকে মাথার মধ্যে ঘষা দিই, তাহলে হচ্ছে একটা বড় সম্ভাবনা আছে যে আমার মাথা আর এটার মধ্যে ঘষার ফলে কিছু পরিমাণ ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করবে, এর মধ্যে দুইটার মধ্যে একটা হচ্ছে পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ তৈরি হবে। সেইভাবে হচ্ছে গিয়ে যদি কাঁচ আর সিল্ক এদের মধ্যে তুমি হচ্ছে গিয়ে ঘর্ষণ তৈরি করো, তাহলে হচ্ছে গিয়ে কাঁচ পজিটিভ চার্জে চার্জিত হয় আর সিল্ক হচ্ছে নেগেটিভ চার্জে। আর তেমনভাবে প্লাস্টিকে তুমি হচ্ছে যদি একটা ফ্লানের কাপড় দিয়ে তুমি ঘষো, তাহলে প্লাস্টিক হচ্ছে নেগেটিভ চার্জে চার্জিত হয় আর ফ্লানেল হচ্ছে পজিটিভ চার্জে। এগুলো এমসিকিউর জন্য মাঝে মধ্যে আমাদের আসে, এতটুকুর জন্যই যা শুধু দেখানো। তারপর সামনে আগাই। সেকেন্ড উপায় আমাদের চার্জ তৈরি করার বা স্থির বিদ্যুৎ তৈরি করার, সেটা হচ্ছে বৈদ্যুতিক আবেশ। প্রথমটা ছিল আমাদের ঘর্ষণের মাধ্যমে, আর দ্বিতীয়টা হচ্ছে আবেশের মাধ্যমে। আবেশ কি জিনিস? দেখো, ঘর্ষণে হচ্ছে কি আমাদের দুটো বস্তুর মধ্যে সংস্পর্শ তৈরি হচ্ছে, কন্ট্যাক্ট তৈরি হচ্ছে, সেখান থেকে হচ্ছে আমাদের ইলেকট্রন আদান প্রদান হচ্ছে। বৈদ্যুতিক আবেশ হচ্ছে তার ঠিক উল্টো। এখানে হচ্ছে আমি কোনো কন্ট্যাক্ট করবো না, আমি কোনো সংস্পর্শ করবো না, তা ছাড়াই হচ্ছে একটা বস্তুর মধ্যে চার্জ তৈরি হবে। তাহলে বৈদ্যুতিক আবেশ কি জিনিস? যেই পদ্ধতিতে কোনো সংস্পর্শ ছাড়াই, কোনো কন্ট্যাক্ট ছাড়াই হচ্ছে একটা বস্তুর মধ্যে চার্জ তৈরি করা হয়, তাকে আমরা বলি বৈদ্যুতিক আবেশ। এখন দেখো, বৈদ্যুতিক আবেশ দুইভাবে হতে পারে। সর্বপ্রথম হচ্ছে গিয়ে আমি হচ্ছে কোনো একটা বস্তুকে, ধরো এই যে একটা বস্তু, একটা ছবি, এটা তোমাদের পাঠ্য বই থেকেই নেওয়া। এখানে হচ্ছে পজিটিভ আর নেগেটিভ চার্জ সমানভাবে মিলেমিশে আসছে, তাই এটা একটা নিউট্রাল বস্তু। কিন্তু আমি যদি এর পাশে একটা পজিটিভ চার্জের একটা দণ্ড আমি সামনে নিয়ে আসি, কাছাকাছি আনি, আমি সংস্পর্শ করবো না, আমি এটাকে কন্ট্যাক্ট করবো না, শুধুমাত্র কাছাকাছি আনবো, সেই ক্ষেত্রে হবে কি? দেখো, এটা যে আমি যেই প্রান্তে এনেছি, সেই প্রান্তে হচ্ছে এই পজিটিভ চার্জের সাথে সাথে সমস্ত নেগেটিভ চার্জ এসে জড়ো হয়েছে। এখানে একটা কথা চলে আসে, সেটা হচ্ছে চার্জের একটা বৈশিষ্ট্য হচ্ছে চার্জ সবসময় বিপরীত ধর্মের মধ্যে আকর্ষণ করে আর হচ্ছে সমধর্মের মধ্যে বিকর্ষণ করে। তার মানে হচ্ছে একটা পজিটিভ চার্জ সব সময় একটা পজিটিভ চার্জকে হচ্ছে আকর্ষণ করবে, আর একটা স্লিপ অফ টাং, একটা পজিটিভ চার্জ সবসময় একটা পজিটিভ চার্জকে বিকর্ষণ করবে। পজিটিভে সবসময় একটা বিকর্ষণ হবে। সেম জিনিস হতে পারে নেগেটিভের জন্য। সোজা কথা, যখন দুটো চার্জ একই রকম হবে, তখন তাদের মধ্যে হচ্ছে বিকর্ষণ ঘটে। আর যদি চার্জটা বিপরীত ধর্মের হয়, লেটস সে পজিটিভ নেগেটিভ, তখন হচ্ছে গিয়ে আকর্ষণ হয়। এটা হচ্ছে চার্জের একটা ধর্ম। যে কোনো ধরনের চার্জিত বস্তু, তারা যদি একই ধর্মের হয়, তাদের মধ্যে হয় বিকর্ষণ, আর তাদের যদি বিপরীত ধর্ম থাকে, তাহলে তাদের মধ্যে হয় আকর্ষণ। ইটস লাইক যে নেচার সিস্টেমটা এটা, বুঝছো ভাইয়ারা? যদি হচ্ছে গিয়ে সবসময় দেখবা কি বিপরীত জিনিসের উপর আমাদের আকর্ষণ থাকে, সেটা বিপরীত যাই কিছু হোক, তো আমাদের বিপরীত চার্জের মধ্যে হচ্ছে সবসময় হচ্ছে আমাদের আকর্ষণ হয়, মন রাখবা। আর একই রকম চার্জের মধ্যে হচ্ছে গিয়ে আমাদের বিকর্ষণ হয়। তো এক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে আমরা দেখলাম যে যদি আমরা পজিটিভ চার্জের একটা দণ্ড আমরা কোনো একটা বস্তুর কাছাকাছি আনি, তাহলে হচ্ছে তার কাছে সমস্ত নেগেটিভ চার্জগুলো এসে জমা হয়ে যাবে। আর তখন হবে কি, এই যে বস্তুটা দেখো, এর মধ্যে তো হচ্ছে দুই রকম চার্জ ছিল, সেটা ছিল পজিটিভ এবং নেগেটিভ। যখন তুমি এর মধ্যে পজিটিভ চার্জের কারণে তুমি হচ্ছে এখানে নেগেটিভ চার্জগুলো সব একপাশে নিয়ে আসলা, তখন অটোমেটিকলি এটার বিকর্ষণের কারণে
পজিটিভ চার্জগুলো সব হচ্ছে অপর পাশে জমা হয়ে যাবে। তাই যেই বস্তুটা একটু আগে নিউট্রাল ছিল, নিরপেক্ষ ছিল, সেটা এখন হচ্ছে এক পাশ সম্পূর্ণ হচ্ছে ঋণাত্মক আধানে বা নেগেটিভ চার্জে, আরেক পাশ হচ্ছে সম্পূর্ণ ধনাত্মক আধানে বা পজিটিভ চার্জে কনভার্ট হয়ে গেছে। এভাবে হচ্ছে আমি জিনিসটাকে কন্ট্যাক্ট না করেও শুধুমাত্র এটা কাছাকাছি এনে এটার আমি আবেশের মাধ্যমে একটা বস্তুর মধ্যে চার্জে তৈরি করলাম। এটা একটা বৈদ্যুতিক আবেশের একটা উপায়। এছাড়া হচ্ছে গিয়ে আমি যদি এই দিকটা দেখি, এখানে দেখো, এখানে হয়েছে কি, আমি প্রথমে পজিটিভ চার্জের মাধ্যমে এই প্রান্তে দেখো আমি পজিটিভ চার্জের মাধ্যমে নেগেটিভ চার্জ তৈরি করেছি, আর এর কন্টাক্টে আসা একটা বস্তু, সে দেখো তাহলে হয়েছে কি, শুধু নেগেটিভ চার্জটা শুধু এই বস্তু থেকে না, এই বস্তু থেকেও সব নেগেটিভ চার্জ এর মাধ্যমে এইখানে চলে আসছে, এই প্রান্তে চলে আসছে, এবং এখানে যা কিছু পজিটিভ চার্জ ছিল সেটা হচ্ছে এই কন্টাক্টের মাধ্যমে এই অপর প্রান্তে চলে গেছে। এখন দেখো একটু আগে যেই পজিটিভটা নেগেটিভটা একই বস্তু দুই প্রান্তে ছিল, এখন সেটা দুইটা ভিন্ন ভিন্ন বস্তুতে চলে গেছে। এখন হয়েছে কি, সমস্ত নেগেটিভ চার্জ এই যে এই বস্তুটার কাছ থেকে চলে আসছে, আর হচ্ছে গিয়ে সমস্ত পজিটিভ চার্জ এই যে সেকেন্ড বস্তুটার কাছে চলে আসছে। এখন হচ্ছে কি, আমি যদি এই কন্ট্যাক্টটাকে সরাই দিই, কন্ট্যাক্ট আমি যদি আলাদা করে দিই, তখন হচ্ছে গিয়ে একদম পরিপূর্ণভাবে এই বস্তুটা হচ্ছে একটা নেগেটিভ চার্জের বস্তু হয়ে যাবে এবং এটা হচ্ছে একটা পজিটিভ চার্জের বস্তু হয়ে যাবে। তখন আমি এই দুটাকে ভিন্ন ভিন্ন চার্জের বস্তু হিসেবে পেয়ে থাকবো, এবং এই প্রক্রিয়াটা হচ্ছে আমাদের একটা বৈদ্যুতিক আবেশ, যেখানে হচ্ছে আমরা কোনো আমরা এই চার্জের বস্তুর কোনো সংস্পর্শ ছাড়াই আমরা হচ্ছে অন্য একটা বস্তুর মধ্যে চার্জের সঞ্চার করলাম বা আধানের সঞ্চার করলাম। এবার আসি আমি তড়িৎ বীক্ষণ যন্ত্র। তড়িৎ বীক্ষণ যন্ত্র কি? দেখো, তড়িৎ বীক্ষণ যন্ত্র হচ্ছে আমার একটা যন্ত্র যার মাধ্যমে আমরা কোনো বস্তুতে আধান আছে কিনা, চার্জ আছে কিনা, অথবা থাকলেও কোন ধরনের চার্জ আছে সেটা আমরা নিরূপণ করতে পারি বা সেটা আমরা নির্ণয় করতে পারি। তো দেখো, তড়িৎ বীক্ষণ যন্ত্রের কাজ হচ্ছে দুইটা। কাজ হচ্ছে কয়টা? দুইটা। তোমাকে এটা কিন্তু মাঝে মধ্যে হচ্ছে গিয়ে অনুধাবনে আসে, 2 মার্কের জন্য আসে। তড়িৎ বীক্ষণ কাজে তড়িৎ বীক্ষণ যন্ত্র কাজ কি, বা তড়িৎ বীক্ষণ যন্ত্র দিয়ে কি করা হয়? প্রথমত হচ্ছে গিয়ে চার্জ আছে কিনা, প্রথম কাজ হচ্ছে চার্জ আছে কিনা সেটা হচ্ছে যাচাই করা, যে একটা বস্তু সেটা কি আদৌ চার্জ আছে নাকি সেটা একটা চার্জ নিরপেক্ষ বস্তু। এই জন্য হচ্ছে গিয়ে আমরা এই যে ছবিটা একটা ভালো মতো দেখি, এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে একটা কাচের কৌটার মধ্যে দেখো দুটো পাতলা পাত আছে। তুমি এটা একটা ব্লেডের মতো চিন্তা করতে, তোমাদের শেভিং করার জন্য বা বিভিন্ন কারণে আমরা ব্লেড ইউজ করি না, এগুলো হচ্ছে খুবই পাতলা হয়, তাই না? মেটালের ধাতুর জিনিস কিন্তু খুবই পাতলা। এরকম খুব পাতলা দুটা পাত আমরা হচ্ছে এখানে রাখতে পারি। এগুলো গোল্ডের পাত হয় না, সাধারণত স্বর্ণের পাত হয়, এবং তার মধ্যে একটা পরিবাহীর মাধ্যমে দেখো এটা হচ্ছে একদম এই কর পর্যন্ত নিয়ে গিয়ে এখানে এই পর্যন্ত হচ্ছে এটা টাচ আছে। সেই ক্ষেত্রে হয় কি, আমরা কোন একটা চার্জিত বস্তুকে, এখানে হচ্ছে একটা পজিটিভ চার্জ একটা বস্তুকে প্রথমে হচ্ছে এর কাছাকাছি আনছে, সেই ক্ষেত্রে হয় কি, এখানে এই পজিটিভ চার্জের কারণে সমস্ত নেগেটিভ চার্জ এইখানে এসে এই পার্টটার মধ্যে এসে জমা হয়, এবং এই পুরো সিস্টেমটা যেহেতু একটা পরিবাহী সিস্টেম, মানে এখানে হচ্ছে বিদ্যুৎ পরিবহন হয় বা চার্জ পরিবহন হয়, তো সেই ক্ষেত্রে এখানে হচ্ছে সমস্ত নেগেটিভ চার্জ এখানে জমা হয়, আর এই পজিটিভ চার্জের বিকর্ষণের কারণে দেখা গেছে সমস্ত পজিটিভ চার্জ এসে একদম শেষ মাথায় এখানে এসে জমা হয়। কিন্তু এখানে পাত আছে কয়টা? দুইটা। এখানে দুইটা পাতের মধ্যে হচ্ছে পজিটিভ চার্জ এসে জমা হয়েছে এই ছবি অনুসারে। সেই ক্ষেত্রে হয় কি, যেহেতু দুইটা পাত এবং দুইটার মধ্যে এসে পজিটিভ চার্জ জমা হচ্ছে, তাই একই চার্জে থাকার কারণে এরা একে অপরকে কী করবে? বিকর্ষণ করবে। কারণ আমরা জানি একই ধর্মের চার্জ একে অপরকে বিকর্ষণ করে, সেজন্য হচ্ছে এই দুইটা পাতের মধ্যে একটা বিকর্ষণ বল তৈরি হবে, একটা ফোর্স তৈরি হবে। সেজন্য এই পাত দুটো কিছুটা নিজে নিজে দূরে সরে যাবে। তোমার কাছে মনে হবে যে তুমি এই সিস্টেমটা, যে বোতলটা, এর সামনে হচ্ছে একটা চার্জিত বস্তু আনছো, আর এইখানে আপনি কোনো কন্ট্যাক্ট ছাড়াই এরা নিজেরা একটু পরিমাণে বেশি ফাঁকা হয়ে যাবে, একটা থেকে দূরে সরে যাবে। তোমাকে যদি এই দূরে সরা হয়, তার মানে তোমার বুঝতে হবে এর মধ্যে চার্জ আছে। তার মানে হচ্ছে এর মধ্যে চার্জ আছে, এই যে বস্তুটা আমি যে আনছিলাম সেই বস্তুটার মধ্যে চার্জ আছে। যদি এই বস্তুটা আনার পরে, কাছাকাছি আনার পরে এদের মধ্যে হচ্ছে কোনো প্রকার মুভমেন্ট না দেখা যায়, তাহলে বুঝতে হবে এই বস্তুটা হচ্ছে চার্জ নিরপেক্ষ, কারণ সে এখানে কোনো চার্জ তৈরি করতে পারে নাই, তাই এখানেও কোনো চার্জ তৈরি হয় নাই, তাই এগুলো দূরে সরে নাই। কিন্তু যদি এটার মধ্যে চার্জ থাকে, তাহলে এখানেও চার্জ আসবে এবং তার বিপরীত চার্জ এখানেও আসবে, এবং এর মধ্যে একটা মুভমেন্ট তৈরি হবে, এরা নিজেরা একটা থেকে ফাঁকা হয়ে যাবে। এভাবে আমরা দেখতে পারি একটা তড়িৎ বীক্ষণ যন্ত্রের মাধ্যমে যে কোনো বস্তুর মধ্যে চার্জ আছে কিনা। এখন চার্জ আছে বুঝলাম, কিন্তু সেটা কি পজিটিভ চার্জ না নেগেটিভ চার্জ সেটা জানার আমার কাছে কোনো উপায় নাই। কারণ যদি দুইটা চার্জ, আমি ছড়ে একটু ভালো করে তাকাই, দেখো যদি এখানে এই জায়গায় পজিটিভ চার্জ এসে জমা হয়,
তাও বস্তু দুইটা ফাঁকা হবে? যদি এদের মধ্যে নেগেটিভ চার্জ এসে জমা হয়, মাইনাস বা ঋণাত্মক চার্জ এসে জমা হয়, তাও হচ্ছে এরা ফাঁকাই হবে। এদের মধ্যে কোনো বোঝার উপায় নাই যে এটা কি পজিটিভ চার্জের জন্য ফাঁকা হয়েছে নাকি নেগেটিভ চার্জের জন্য ফাঁকা হয়েছে। তোমার তো এখানে এভাবে আমরা এখানে ছবিতে বোঝার জন্য আমরা এঁকে দিচ্ছি, কিন্তু এটা তো রিয়েল লাইফে দেখা যায় না চার্জগুলো যে প্লাস নাকি মাইনাস। সেই ক্ষেত্রে যে চার্জের প্রকৃতি কেমন সেটা বোঝার জন্য আমাকে সবার প্রথম করতে হবে কি, আমাকে যে কোনো একটা বস্তু এই সিস্টেমটাকে একটা জানা চার্জে চার্জিত করতে হবে। যে চার্জের প্রকৃতি নির্ণয়ের জন্য আমাদের তড়িৎবীক্ষণ যন্ত্রের হচ্ছে সেকেন্ড কাজ, চার্জের প্রকৃতি নির্ণয়। তার জন্য আমাকে এই সিস্টেমটাকে আগে একটা যে কোনো জানা চার্জে চার্জিত করতে হবে। আমরা তোমাকে একটু আগেই আমরা যদি দেখিয়েছিলাম, যদি তোমার মনে থাকে, সেটা হচ্ছে যেমন ধরো এখানে কাঁচকে সিল্ক দিয়ে ঘষলে কাঁচ হচ্ছে পজিটিভ চার্জে চার্জিত হয়। তার মানে আমি যদি একটা কাঁচের দণ্ডকে সিল্ক দিয়ে ঘষে সেটাকে পজিটিভ বানাই, তখন আমি জানি যে ঠিক আছে এই কাজটার মধ্যে পজিটিভ আয়ন আছে, কারণ এটাকে সিল্ক দিয়ে ঘষেছি। সেক্ষেত্রে ওই পজিটিভ চার্জের কাজটাকে আমরা যদি হচ্ছে গিয়ে এই যন্ত্রের সামনে এনে এভাবে একটা পরীক্ষা প্রথম চালাই যে পজিটিভ চার্জ এখানে আসে, সেজন্য আমি হচ্ছে এটাকে হচ্ছে এখানে নেগেটিভ দিলাম, তাহলে মানে এখানে নেগেটিভ তৈরি হলো এবং তার জন্য এখানে হচ্ছে পজিটিভ আয়ন জমা হলো। এই সিস্টেমটা অলরেডি এভাবে আসে, এভাবে অলরেডি এটা ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, এটা ফাঁকা হয়ে গেছে। এখন আমি যদি হচ্ছে অন্য আরেকটা বস্তু আনি, ধরো হচ্ছে গিয়ে এরপরে আমি হচ্ছে এটা নিয়ে গেলাম, এই বস্তুটাকে আমি সরায় নিয়ে গেলাম, এটা আমার কাজ শেষ। আমি নতুন আরেকটা বস্তুর সামনে আনছি, এইবার সেটা আনার পরে দুইটা বিষয় হইতে পারে। যদি আমি জানি যে এটা একটা চার্জের বস্তু, এটা হয় পজিটিভ না নেগেটিভ, এটার মধ্যে চার্জ আছে, আমি অলরেডি একবার টেস্ট করে আমি দেখে নিয়েছি যে ঠিক আছে চার্জ আছে, কিন্তু চার্জের প্রকৃতি আমি জানি না যে সেটা পজিটিভ না নেগেটিভ। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি এটাকে যদি সামনে আনি তাহলে দুইটা বিষয় হতে পারে। এক হইতে পারে যে এই ফাঁকা বস্তুটা আরও বেশি ফাঁকা হয়ে যাবে। ধরো হচ্ছে গিয়ে এই জিনিসটা এমন ছিল ফাঁকা বস্তু, এই ব্লেড দুইটা ধরো এরকম ছিল, এই হচ্ছে ব্লেড দুইটার মধ্যে গ্যাপ ছিল, তো এটা হচ্ছে আরও বেশি গ্যাপ হয়ে যেতে পারে। অথবা এই ফাঁকাটা কিছুটা কমে যেতে পারে। আমার আঁকাটা খুব একটা ভালো হয় নাই, যাই হোক তুমি কথাটা বুঝতে পারতেছো কিনা, যে আমি যদি সেকেন্ড একটা চার্জিত বস্তুর সামনে আনি, প্রথমবার আমি অলরেডি পজিটিভ চার্জের একটা বস্তু দিয়ে এখানে নেগেটিভ আর এখানে পজিটিভ চার্জ ক্রিয়েট করে নিচ্ছি। তারপর আমি যদি একটা বস্তুকে এখানে আনি, সেই ক্ষেত্রে দুইটা বিষয় হতে পারে। সেটা হচ্ছে হয় এই ব্লেড দুইটা যেটা কিছুটা ফাঁকা হয়ে ছিল আগে থেকে, কারণ এখানে আমরা অলরেডি আমি একবার টেস্ট করছি, সেটা আরও কিছুটা বেশি ফাঁকা হইতে পারে, অথবা ওই ফাঁকার পরিমাণটা কিছুটা কমে যেতে পারে। এখন যেহেতু আমি জানি এখানে পজিটিভ চার্জ আনার কারণে এখানে অলরেডি পজিটিভ চার্জ আসে, তাহলে আমাকে তুমি বলো এই বস্তুটার মধ্যে যদি আরও কিছুটা ফাঁকা হয় তাহলে আমি কি চিন্তা করতে পারি? আমি কি এটা চিন্তা করতে পারি না যে এখানে আরও কিছু পজিটিভ আয়ন এসে জমা হয়েছে? যেহেতু অলরেডি এটা পজিটিভ ছিল, দুইটাই পজিটিভ ছিল, এর মধ্যে আমি যদি কিছু আরও এক্সট্রা পজিটিভ দিই তাহলে এদের বিকর্ষণ বলটা আরও বাড়বে, এবং সেজন্য হচ্ছে ব্লেড দুইটা বা এই যে স্বর্ণের পাত দুইটা এটা হচ্ছে আরও বেশি ফাঁকা হবে। কিন্তু যদি হচ্ছে আমার নেগেটিভ চার্জ আসে এর মাধ্যমে, যে দেখা গেছে এখানে আমার কোনো কারণে নেগেটিভ চার্জ চলে আসছে, সেই ক্ষেত্রে দেখা যাবে এদের মধ্যে পজিটিভ চার্জ আসছে অলরেডি। যদি এর মধ্যে কিছু নেগেটিভ চার্জ চলে আসে তাহলে হচ্ছে কি কিছু পজিটিভ চার্জকে এরা কাটাকাটি করে দিবে, তখন দেখা গেছে স্বর্ণের পাতের ফাঁক দুটো কিছুটা কমে যাবে। তো এখন দেখো সেটা কিন্তু আমি এখানে আসার কথা বলতেছি, তাহলে আমাকে একটু ভালো করে আমি একটু আবার সামারি দিই। আমি একটা পজিটিভ চার্জের বস্তু দিয়ে প্রথমে একবার এটাকে চার্জিত করছি, সেই ক্ষেত্রে যদি এই দুটার মধ্যে ফাঁকা অন্য বস্তু আনার কারণে আরও বাড়ে, তখন বুঝতে হবে এইখানে পজিটিভ আয়ন আসছে, তার মানে এইখানে নেগেটিভ আয়ন আসছে, তার মানে এই বস্তুটা হচ্ছে পজিটিভ। কারণ এখানে পজিটিভ হলে এখানে নেগেটিভ আসবে, এখানে নেগেটিভ হলে এখানে আরও পজিটিভ আসবে, আর আরও পজিটিভ আসলে এটা ফাঁকা আরও বাড়বে। তার মানে ফাঁকা বাড়লে যদি হচ্ছে আমি পজিটিভ দিয়ে অলরেডি করে রাখি, সেক্ষেত্রে ফাঁকা আরও বাড়লে এটা হচ্ছে পজিটিভ আয়ন আমার, আর যদি ফাঁকা কমে তাহলে হচ্ছে তার উল্টাটা, সেটা হচ্ছে নেগেটিভ আয়ন। বোঝা গেল কিনা বন্ধুরা? না বোঝা গেলে যে কথাটা বললাম ভিডিওটাকে একটু রিওয়াইন্ড করে পিছন থেকে আবার দেখো, ভালো মতো ক্লিয়ার হবে যে আমি কীভাবে বুঝলাম যেখানে কোন ধরনের চার্জের প্রকৃতি আছে। তাহলে তড়িৎবিজ্ঞান যন্ত্রের হচ্ছে দুইটা কাজ, একটা হচ্ছে গিয়ে চার্জ আছে কিনা সেটা যাচাই করা, আর দুই হচ্ছে চার্জের প্রকৃতি নির্ণয় করা। তোমাকে দুটো ডিটেলসে লেখা লাগবে না, তোমাকে যদি পরীক্ষার মধ্যে শুধুমাত্র 2 মার্কের জন্য আসে যে তড়িৎবিজ্ঞান যন্ত্রের কাজগুলো ব্যাখ্যা করো, তখন তুমি তড়িৎবিজ্ঞান যন্ত্রের সংজ্ঞাটা দিবা, তারপর হচ্ছে এই দুইটা কাজ পয়েন্ট করে লিখে দিবা। আর যদি তোমাকে কোনো কারণে ঘ বা গতে চলে আসে যে হচ্ছে গিয়ে তড়িৎবিজ্ঞান যন্ত্রের কাজ করার সিস্টেমটা হচ্ছে ব্যাখ্যা করো, তখন তুমি এইভাবে ডিটেলসে ব্যাখ্যা করে লিখতে পারো। আমরা সামনে আগাই। এবার আসি বৈদ্যুতিক বা তড়িৎ বল কি? দেখো আমরা অলরেডি কথার মধ্যে জিনিসটা বলে ফেলছি, সেটা হচ্ছে যখন দুটো চার্জকে আমরা কাছাকাছি আনি, সেটা হচ্ছে ধরো পজিটিভ হতে পারে
বা পজিটিভ নেগেটিভ হইতে পারে বা নেগেটিভ নেগেটিভ হইতে পারে, যাই হোক সেগুলোর মধ্যে এক ধরনের বলের তৈরি হয়, এক ধরনের একটা ফোর্সের তৈরি হয়। সেটা হচ্ছে কীরকম, যদি হচ্ছে একই রকম হয় তখন তার মধ্যে বলটা হয় হচ্ছে বিকর্ষণধর্মী, একটা একটা থেকে ছিটকে দূরে সরে যায়। আর যদি হচ্ছে চার্জ দুটা বিপরীত ধরনের হয়, তাহলে তাদের মধ্যে একটা ফোর্স আসে বা যে বলটা আসে সেটা হচ্ছে আকর্ষণধর্মী, মানে একটা একটা কাছে চলে আসতে চায়, একটা কাছে চলে আসতে চেষ্টা করে। এখন দেখো এই বলটা আমরা বুঝলাম যে ঠিক আছে এভাবে একটা জিনিস হয়, কিন্তু কথা হচ্ছে আমরা যদি ম্যাথমেটিক্যালি চিন্তা করি যে এটা আমরা ক্যালকুলেট করবো কীভাবে, তাহলে তার জন্য আমার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে F ইজ ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা হচ্ছে কুলম্বের সূত্র চার্জের। জনাব কুলম্ব একজন বিজ্ঞানী, তিনি হচ্ছে এই সূত্রটা দিচ্ছে। এটা নিয়ে আমাদের ফেসবুকে অনেক বেশি মিম আছে যে কুলম্ব সাহেব হচ্ছে গিয়ে বিজ্ঞানী নিউটনের যে আমরা মহাকর্ষীয় সূত্রটা অলরেডি আমরা অষ্টম শ্রেণীতে পড়ে আসছি, সেটা হচ্ছে F ইজ ইকুয়াল টু জি ইন্টু M1 M2 বাই ডি স্কোয়ার। বলা হয় যে এই যে নিউটন, আমাদের যে নিউটন উনি যে মহাকর্ষ সূত্রটা দিচ্ছে, কুলম্ব সাহেব হচ্ছে ওটাকে অলমোস্ট জাস্ট একটু টুকটাক চেঞ্জ করে নতুন একটা সংজ্ঞা দিয়ে উনি হচ্ছে ক্রেডিট নিয়ে নিচ্ছে। যাক, এটা ফান করার জন্য বলা, ফেসবুকে এটা মানে জাস্ট মিমের আকারে দেখানো হয়। মিস্টার বিনের একটা মিম আসছে যে টুকলি করার মিম, সেটা থেকে আজকে এটা বলা আর কি। যাই হোক, মোদ্দা কথা হচ্ছে এটা হচ্ছে মহাকর্ষ সূত্র। মহাকর্ষ সূত্র হচ্ছে কি জিনিস, যে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু, সেটা চার্জিত হোক নন চার্জিত কোনো বিষয় না, যে কোনো দুইটা বস্তু একে অপরকে আকর্ষণ করে, সেই বলটার মান হচ্ছে এটা F ইকুয়াল টু জি ইন্টু M1 M2 বাই ডি স্কোয়ার। বাট এই বলটার মান খুবই কম, এই বলটার মান আসলে রিয়েল লাইফে এই বলটার মানে শক্তি বা পাওয়ার খুবই কম। যাই হোক, আর এটা হচ্ছে গিয়ে তার ধরনের খুবই শক্তিশালী বল, আমাদের সেটা হচ্ছে গিয়ে তড়িৎ বল, সেটা আকর্ষণ হতে পারে বিকর্ষণ হতে পারে। আমরা একটু আরেকবার দেখি জিনিসটার মধ্যে ফেরত আসছি আমাদের মূল জিনিসে, যে এই কুলম্বের যে সূত্রটা, আচ্ছা আবার লিখতেছি, সমস্যা নেই। F ইজ ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2 বাই হচ্ছে আর স্কোয়ার। এখানে হচ্ছে F হচ্ছে ওই গিয়ে দুটো চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল, কোন দুটো চার্জের মধ্যে, সেটা হচ্ছে Q1 আর Q2। Q1 আর Q2 যদি হচ্ছে দুটা বিন্দু আধান হয়, দুটা বিন্দু চার্জ হয়, ধরো এই যে একটা বিন্দু এখানে চার্জ আছে হচ্ছে Q1, এখানে আরেকটা বিন্দু এখানে চার্জ হচ্ছে গিয়ে Q2, এদের মধ্যে ডিস্টেন্স বা দূরত্ব হচ্ছে যদি হচ্ছে গিয়ে আর হয়, আর মিটার, সেই ক্ষেত্রে এদের মধ্যে যে বলটা আছে সেটা হচ্ছে F ইন্টু কে, F ইজ ইকুয়াল টু কে ইন্টু Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার। এখানে কে হচ্ছে কুলম্বের একটা ধ্রুবক, যেমন আমাদের ওই মহাকর্ষের মধ্যে আমাদের হচ্ছে জি ছিল, এখানে হচ্ছে কে হচ্ছে একটা ধ্রুবক, এবং এটার মান হচ্ছে 9 ইন্টু 10⁻⁹ নিউটন নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 1। যাই হোক, এটা হচ্ছে আমাদের কুলম্বের ধ্রুবক বা কে, এটার মান হচ্ছে 9 × 10⁹ এই ফর্মুলাটা ইউজ করে আমরা হচ্ছে অনেক রকম আমরা ম্যাথ করবো সামনে, আমরা দেখবো এটা ব্যবহার করে। এটা হচ্ছে যে কোনো দুটা চার্জের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল বের করার সূত্র। এবার সামনে আগে আমরা তড়িৎ প্রাবল্য কি জিনিস দেখো। তড়িৎ প্রাবল্য জিনিস হচ্ছে অনেকটা হচ্ছে গায়ের জোরে এলাকা দখল করার মতো। ধরো একটা যে কোনো চার্জ, ধরো একটা চার্জ আছে এখানে যেটার মান হচ্ছে কিউ। এখন এই চার্জটা অন্য যে কোনো চার্জকে আকর্ষণ বা বিকর্ষণ করে। যদি এটার সেম একটা চার্জ আসে তাহলে সে তাকে বিকর্ষণ করবে, ধাক্কা দিয়ে দূরে সরাই দেবে। আর যদি এটার বিপরীত কোনো চার্জ আসে তাহলে সে তাকে আকর্ষণ করবে। এখন কথা হচ্ছে কতটুকু পর্যন্ত, এটা তারা অসীম পর্যন্ত কাজটা করবে না, যে কোনো একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত এটার হচ্ছে এই পাওয়ারটা থাকবে যে সে হচ্ছে এই অন্য কোনো একটা চার্জকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। এখন সেটা এই যে এরিয়াটা আমি তোমাকে দেখাইলাম, এই পুরো এরিয়াতে তার পাওয়ার আবার সমান না। দেখা যাচ্ছে তার যে খুব কাছাকাছি এরিয়া, এখানে হচ্ছে তার পাওয়ারটা খুব বেশি, সে খুব ভালোভাবে সে হচ্ছে আকর্ষণ বিকর্ষণ করতে পারে। কিন্তু যত তুমি দূরে যাবা তত তার এই শক্তিটা কমতে থাকবে। তখন সে দেখা যাচ্ছে খুব দূরে যাচ্ছে, তাকে খুব হালকা ধাক্কা দিতে পারে, তাকে হালকা সে আকর্ষণ করতে পারে। আর এর বাইরে যদি যাও, এখানে হয়তো সে তাকে আর আকর্ষণ বা বিকর্ষণ করতেই পারে না। এখন যেই এরিয়া পর্যন্ত তার এই ক্ষমতাটা আসছে যে কোনো একটা বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করার, এটাকে আমরা বলি তড়িৎ ক্ষেত্র। এটা আমরা কি বলি? তড়িৎ ক্ষেত্র। এখন এই তড়িৎ ক্ষেত্রের যে কোনো একটা বিন্দুতে, ধরো এই বিন্দুতে যদি হচ্ছে যে কোনো একটা একক আধানকে, ধরো আমি 1 কুলম্ব একটা আধান এই বিন্দুতে আমি এনে বসাইছি, তাহলে ওই 1 কুলম্ব আধানকে এই যে আমাদের
কিউ যে আধানটা আছে সে কত বলে আকর্ষণ বা বিকর্ষণ করে তার মানটাই হচ্ছে ওই বিন্দুতে এই কিউ আধানের তড়িৎ প্রাবল্য। তাহলে তড়িৎ প্রাবল্য সংজ্ঞাটা কি দাঁড়ায়? আবারও বলি, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধানকে স্থাপন করলে ওই আধানটি যে পরিমাণ বল লাভ করে তাকে ওই ক্ষেত্রের ওই বিন্দুতে এই যে ক্ষেত্রের যে উৎপন্নকারী যে চার্জ তার তড়িৎ প্রাবল্য বলে। তাহলে এটার ফর্মুলাটা কি দাঁড়াবে? ধরো হচ্ছে আমি এটা আমার তড়িৎ প্রাবল্যকে প্রকাশ করি হচ্ছে ই দিয়ে, ই ইজ ইকুয়াল টু আমি বলতে পারি এফ বাই কিউ। সেটা হচ্ছে কোন ক্ষেত্রে? যদি হচ্ছে আমি এই বিন্দুতে হচ্ছে কিউ কুলম্ব চার্জ বসাই, ছোট হাতের কিউ দিয়ে আমি বসার সুবিধার্থে এটাকে, এবং সেটা হচ্ছে যদি এফ বল লাভ করে তাহলে ওই বিন্দুর হচ্ছে গিয়ে তড়িৎ প্রাবল্য হচ্ছে ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ। জাস্ট একটা ঐকিকমূলকের মতো যে কিউ কুলম্ব আধান বসাইলে সেটা বল লাভ করে এফ, তাহলে হচ্ছে 1 কুলম্ব আধান বসাইলে সেটা বল লাভ করে এফ বাই কিউ। আর আমরা সজ্ঞায় বলছিলাম এটাই হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্য। তাহলে আমাদের তড়িৎ প্রাবল্য ইজ ইকুয়াল টু হচ্ছে কত? এফ বাই কিউ। এখন নর্মালি হচ্ছে এটাই হচ্ছে আমাদের সূত্র, কিন্তু আমাদের অঙ্ক করার জন্য আমাদের আসলে আরেকটু কাজ করতে হবে। জাস্ট আরেকটা লাইন আমরা সামনে আগায় দেখাবো। দেখো আমি বলছি ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ। কিউটা ছিল কোনটা? আমাদের এই যে এই আধানটা যেটা আমরা স্থাপন করছি। আবার খেয়াল রাখো কিউটা হচ্ছে কোন আধানটা আমরা যেটা স্থাপন করছি, আর এফ হচ্ছে যে বলটা হচ্ছে এদের মধ্যে তৈরি হয়েছে, এই কিউ আর এই কিউর মধ্যে যে বলটা তৈরি হয়েছে সেই এফটা হচ্ছে গিয়ে আমাদের এখানে ওই এফ, আর তড়িৎ প্রাবল্য তো আমাদের তড়িৎ প্রাবল্য বের করতেই হবে। এখন আমরা যদি এটাকে একটু কাজ করি সামনে, দেখো এই এফ হচ্ছে আমরা যদি হচ্ছে আমাদের একটু আগে কুলম্বের সূত্র আমরা যেটা পড়ে আসলাম, এই যে এটা ছিল আমাদের কুলম্বের সূত্র। এই কুলম্বের সূত্রটা আমরা যদি হচ্ছে এখানে বসাই তাহলে দেখো এফ ইজ ইকুয়াল টু আমার দাঁড়ায় হচ্ছে কে ইন্টু কিউ, বড় হাতের কিউ, বাই হচ্ছে ধরলাম এই ডিস্টেন্স হচ্ছে আর স্কোয়ার, আর এদের নিচে আসে হচ্ছে কিউ, এদের মধ্যে ডিস্টেন্স আমি ধরে লিখে দিলাম আর। তাহলে দেখো তাই দাঁড়ায় না যে একটা চার্জ হচ্ছে কিউ বড় হাতের কিউ, একটা চার্জ হচ্ছে ছোট হাতের কিউ, আর এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে আর, এবং সেই ক্ষেত্রে তাহলে এফ এর মান হচ্ছে কে ইন্টু কিউ বড় হাতের কিউ ইন্টু ছোট হাতের কিউ বাই হচ্ছে আর স্কোয়ার। আর এটা টোটালটাকে ভাগ দিচ্ছি আমরা হচ্ছে এই কিউ দিয়ে, তাই হচ্ছে না? দেখো তো। আচ্ছা, সেক্ষেত্রে এটাকে আমি যদি একটু সামনে আগাই তাহলে হচ্ছে দেখো এই কিউ আর এই কিউ কাটা যায়, তাহলে থাকে হচ্ছে কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার। এটা হচ্ছে তড়িৎ প্রাবল্যের আপডেটেড একটা ফর্মুলা। এখন দেখো এই ক্ষেত্রে যে কিউটা আছে আমি এখানে বড় কিউ দিয়ে প্রকাশ করছি যাতে হচ্ছে কনফিউশনটা না হয়। এখানে ইজ ইকুয়াল টু কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার, এই কিউটা হচ্ছে গিয়ে যেই চার্জের কারণে তড়িৎ প্রাবল্য তৈরি হচ্ছে সেই চার্জটা, আর আমাদের এইখানে যে ফর্মুলাটা ছিল সেইখানে কিউ হচ্ছে গিয়ে যেই চার্জটাকে আমি স্থাপন করি সেই চার্জটা। এটা ভুল করা যাবে না বন্ধুরা, এটা কিন্তু মাঝে মধ্যে অনেকে ভুল করে যে ইকুয়াল টু এফ বাই কিউ, সেখানে কিউটা হচ্ছে স্থাপিত চার্জ, আর এই ইজ ইকুয়াল টু কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার, এখানে কিউটা হচ্ছে যেই চার্জের কারণে তড়িৎ ক্ষেত্রটা তৈরি হচ্ছে বা তড়িৎ প্রাবল্য আমরা ক্যালকুলেশন করার অঙ্কে আসছি আর কি। এরপরে আসি তড়িৎ বিভব। তড়িৎ বিভব কি জিনিস? তড়িৎ বিভব হচ্ছে মনে করো তুমি, আমি যদি সংজ্ঞাটা বলি আগে, অসীম থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। সংজ্ঞাটা একটু কঠিন, আমি এটা বুঝাই বলি। ধরো এটা একটা তড়িৎ ক্ষেত্র আছে, তুমি অসীম থেকে কোনো একটা একক ধনাত্মক আধানকে এর কোনো একটা বিন্দুতে নিয়ে আসবা, এবং এটা আনতে তোমার হচ্ছে ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয়েছে। কাজ কি জিনিস? কাজ হচ্ছে আমাদের অলরেডি কাজ ক্ষমতা শক্তিতে অধ্যায়ে পড়ে আসার কথা, আমাদের চ্যানেল থেকেও আমাদের ওয়েবসাইটে তোমরা হচ্ছে ভিডিও দেখতে পাবা। তাহলে কাজ হচ্ছে কি আমাদের এখান থেকে অসীম থেকে আমার হচ্ছে তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে আমার একটা একক ধনাত্মক আধানকে আনতে কাজ হচ্ছে ডাব্লিউ পরিমাণের। তাহলে হচ্ছে গিয়ে এইটার হচ্ছে গিয়ে এই কাজটাই হচ্ছে গিয়ে এই বিন্দুতে ওই ক্ষেত্রে হচ্ছে তড়িৎ বিভব। তাহলে হচ্ছে যদি 1 কুলম্বকে আনতে এভাবে হয়, তাহলে ধরো আমি অসীম থেকে কিউ কুলম্ব আধানকে আনছি এবং সেক্ষেত্রে আমার ডাব্লিউ পরিমাণ কাজ সম্পন্ন হয়েছে, তাহলে আমার 1 কুলম্বকে আনতে আমার কাজ হবে হচ্ছে ডাব্লিউ বাই কিউ, এবং এটাকে আমি বলতেছি হচ্ছে তড়িৎ বিভব। তাহলে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার ডাব্লিউ বাই কিউ। এটা হচ্ছে আমাদের
তড়িৎ বিভবের ফর্মুলা। এর আগে এটা ছিল আমাদের তড়িৎ প্রাবল্যের ফর্মুলা, এটা এবং এটা। মোস্টলি আমরা অঙ্কের ক্ষেত্রে এই সেকেন্ড ফর্মুলাটা বেশি ইউজ করবো, এটা ইউজ আমাদের বেশি, উপরেটা ইউজ আমার খুবই কম, আমাদের প্রশ্ন ভেদে যদি দরকার পড়ে তখন আমরা করবো, আর মোস্টলি ইউজ হবে এই ফর্মুলাটা। আচ্ছা, তাহলে আমরা তড়িৎ বিভব কি সেটা আমরা দেখে নিলাম। এবার আসি আমাদের ধারক কী জিনিস। ধারকটা আমাদের খুবই এটা ছোট একটা টপিক, বা এটা আমাদের মূল প্রশ্ন সচরাচর আসে না, মাঝে মধ্যে দেখা গেছে এমসিকিউতে বা হচ্ছে অনুসন্ধান আমাদের অনুধাবনমূলক প্রশ্নে 2 মার্কের প্রশ্ন এটা মাঝে মধ্যে দিয়ে দেয়, তাই তোমাদের পড়ানো। ধারকটার বাংলার নামটা একটু আনকমন, তোমরা সাধারণত ইংলিশ নামের সাথে বেশি পরিচিত, সেটা বলে ক্যাপাসিটর। আমরা ফ্যানে বা যে কোনো বাসায় বলেন অনেক সময় যে ক্যাপাসিটর চলে গেছে, ফ্যান বেশি ঘুরতেছে না আগের মতো, ওই ক্যাপাসিটর ওটাই হচ্ছে আমাদের এই ধারক। ধারকের টাইপ হয়, আমরা একটা সিম্পল ধারক নিয়ে পড়বো, একটা সাধারণ ধারককে আমরা কীভাবে হচ্ছে কাজ করে সেখানে হচ্ছে দেখো এখানে ছবিতে দেওয়া আছে, তোমাদের বই থেকে ছবিটা নেওয়া। এখানে দুটো পাত আছে উপরে নিচে, দুটোকে হচ্ছে ব্যাটারির মাধ্যমে দেখো একটাকে হচ্ছে পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করা হয়েছে, একটা নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করা হয়েছে, এবং এই দুইটা পাতকে ভিন্ন ভিন্ন চার্জ দেওয়ার কারণে এদের মাঝখানে একটা আধান তৈরি হইতেছে, একটা চার্জ একটা সঞ্চিত হইতেছে। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে বলে হচ্ছে ধারক। ধারক হচ্ছে কোনটা? ধারক হচ্ছে এই সিস্টেমটা, এই টোটাল সিস্টেমটা, যে এই যে একটা ব্যাটারি, দুটো পাত, এদের মাধ্যমে যে হচ্ছে মাঝখানে একটা চার্জ সঞ্চার করা হলো, এই পুরো সিস্টেমটাকে, এই পুরো ব্যবস্থাটাকে বলা হচ্ছে ধারক। আর এই যে বৈশিষ্ট্যটা, যে দুটা পরিবাহী পাতের মধ্যে আমি যদি হচ্ছে বিপরীত ধরনের চার্জ সঞ্চার করি, তাহলে হচ্ছে এদের মধ্যে যে একটা চার্জ সঞ্চিত হয় আর কি, আমরা দুইটা আমরা হচ্ছে পরিবাহী পাতকে আমরা যদি বিপরীত চার্জে চার্জিত করি, তাহলে তাদের মাঝখানে চার্জ সঞ্চিত হয়। এই যে বৈশিষ্ট্যটা, এটাকে বলা হচ্ছে ধারকত্ব। এটাকে কি বলে? ধারকত্ব। তাহলে হচ্ছে ধারক হচ্ছে একটা সিস্টেম, এই যে এই সিস্টেমটা যার মাধ্যমে হচ্ছে ধারক আমরা চার্জ সঞ্চিত করতে পারি, আর ওই ধারকের যে বৈশিষ্ট্যটা তাকে বলা হয় ধারকত্ব। এটা কিছু ফর্মুলা আছে টুকটাক, যেমন হচ্ছে ধারকত্বকে আমরা সি দিয়ে প্রকাশ করি, তাহলে সি হচ্ছে আমাদের কিউ বাই ভি বা আর বাই কে। কিউ হচ্ছে আমাদের আধানের পরিমাণ, ভি হচ্ছে বিভব, আর আর বাই কে হচ্ছে একটা গোলক, যদি গোলককে আমরা ধারক বানাই সেই ক্ষেত্রে আর হচ্ছে ওই গোলকের ব্যাসার্ধ, আর কে হচ্ছে আমাদের কুলম্বের ধ্রুবক। আর এটার শক্তি, যেই এই শক্তির একটা ফর্মুলা আছে, ধারকের যে শক্তি সেটা হচ্ছে হাফ সি ভি স্কোয়ার। এই টুকটাক ফর্মুলাগুলো দিয়ে মাঝে মধ্যে কিছু এমসিকিউ আসে, বা ছোটো ছোটো কিছু দেখা গেছে অনুধাবন আসে আর কি। এবারে ওটা থেকে এই চ্যাপ্টারটা থেকে কিছু, এই টপিকটা থেকে তেমন কিছু আসে না। এখন আসি স্থির তড়িতের কিছু রিয়েল লাইফ এক্সাম্পলে। তোমাদের বই অনেকগুলো আছে, আমরা দুটো টপিকে সিলেক্ট করছি, সেটা হচ্ছে জ্বালানি ট্র্যাক আর হচ্ছে বজ্রপাত। সবচেয়ে বেশিবার বোর্ডে বা বিভিন্ন স্কুলের কোশ্চেনে এই দুটো আর কি টপিক বারবার আসে, বা এগুলো হচ্ছে গিয়ে মূলত আসে অনুধাবনের জন্য। সেগুলো হচ্ছে যে জ্বালানি ট্রাকে আর বজ্রপাতের মধ্যে আমরা হচ্ছে স্থির তড়িতে কীভাবে ব্যবহারটা দেখতে পাই। সর্বপ্রথম আসি জ্বালানি ট্রাকে। দেখো তোমরা কখনো খেয়াল করছো না জানি না, যে বিভিন্ন সময় যখন আমরা দেখি যে যখন হচ্ছে পেট্রোলিয়াম বলো বা যে কোনো জ্বালানি নিয়ে যখন হচ্ছে গিয়ে ট্রাকগুলো যায়, ওদের থেকে দেখবা যে এই হচ্ছে যে একটা ট্রাক হয়, ধরো এটা হচ্ছে একটা ট্রাক, ধরে নাও এটা যদিও দেখতে ট্রাকের মতো হয় নাই কিছু, ধরে নাও এটা একটা ট্রাক। সেই ক্ষেত্রে দেখা যায় কি তাদের মধ্যে একটা হচ্ছে গিয়ে লোহার শিকল থাকে, দেখা যাচ্ছে শিকল থাকে, এই শিকল দিয়ে হচ্ছে গিয়ে ট্রাকের মধ্যে পড়ার চেষ্টা করি, কি বলো? যাই হোক, দেখো শিকল দেখা গেছে একটা পিছনে একটা শিকল থাকে, যে শিকলটা হচ্ছে রাস্তার সাথে দেখা গেছে টাচ করে করে যায়। এখন অনেকে মনে হতে পারে যে একটা শিকলকে তারা কেন তাদের পিছনে ঝুলিয়ে রাখছে, যাতে হচ্ছে সেটা রাস্তার মধ্যে টাচ করে করে যায়, অনেক সময় এটা নিচেও থাকে। আর যাই হোক, কথা হচ্ছে এর কারণ হচ্ছে যখন এর ভিতরে লিকুইড পেট্রোল আছে বা অন্য কোনো জ্বালানি আছে, এবং সেটা যখন রাস্তার মধ্যে চলাফেরা করে, তখন রাস্তা তো নানা কারণে ঝাঁকি খায় বা নাড়াচাড়া খায়, তখন এই যে নাড়াচাড়া এটা একটা ঘর্ষণের মতো কাজ করে। এর ফলে হয় কি, যে ওই লিকুইড থেকে বডির মধ্যে চার্জের তৈরি হয়। এখন যেখানে চার্জ হয় না, আসলে চার্জ এমন একটা জিনিস, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক, চার্জটা হচ্ছে একটা আনস্টেবল অবস্থা, এটা হচ্ছে খুব বেশি সময় থাকতে পারে না এই চার্জিত অবস্থায়। সেটা হচ্ছে কি, যে কোনো মাধ্যমে এটা আবার তার আগের নিউট্রাল অবস্থায়, নিরপেক্ষ অবস্থায় ফেরত যেতে চায়। তোমরা যখন কেমিস্ট্রিতে পড়বা তখনও তোমরা দেখবা যে পদার্থ হচ্ছে একটা পরমাণু সবসময় হচ্ছে গিয়ে, যে আমরা যে শুরুতে একটা পরমাণু দেখছিলাম, এই পরমাণুগুলো হচ্ছে সবসময় তার যে নিউট্রাল অবস্থা, সেই অবস্থা সে হচ্ছে গিয়ে আবার চলে আসে কোনো না কোনোভাবে বিক্রিয়া টিক্রিয়া করে। যাই হোক, সে হচ্ছে গিয়ে চার্জিত অবস্থায় খুব একটা থাকতে চায় না বা থাকতে পারে না। তখন হয় কি, এজন্য এই যে আমাদের যেই তখন বললাম যেটা পেট্রোলের ট্রাকের মধ্যে, সে হচ্ছে গিয়ে
সে চার্জ তৈরি হতেছে তখন হচ্ছে গিয়ে সেটা কোনো কারণে স্পার্ক ক্রিয়েট করে আবার হচ্ছে গিয়ে তার আগের জায়গায় ফেরত আসা যাবে, এবং এই স্পার্ক ক্রিয়েট হলে বুঝতে পারতেছে এটা হচ্ছে পেট্রোল, যদি স্পার্ক হয় তাহলে তো হচ্ছে সর্বনাশ হয়ে যাবে, পুরো ট্রাক হচ্ছে বাস্ট হয়ে বিস্ফোরণ হয়ে উড়ে যাবে। এই জন্য হচ্ছে যাতে ওই চার্জটা হচ্ছে গিয়ে স্পার্ক ক্রিয়েট করতে না পারে বা চার্জটা হচ্ছে বেশিক্ষণ থাকতে না পারে বডির মধ্যে, এই জন্য হচ্ছে একটা ধাতব মেটালের একটা শিকল হচ্ছে গিয়ে এর মধ্যে ঝুলিয়ে দেয়। তাহলে হয় কি এই মেটাল হচ্ছে বিদ্যুতের খুব সুন্দর পরিবাহী, যেটা হচ্ছে বিদ্যুৎ খুব সুন্দর কন্ট্যাক্ট করতে পারে, সে হচ্ছে চার্জগুলো এই মেটালের মধ্য দিয়ে এসে এই মাটিতে চলে যায়, যার কারণে এই চার্জটা এই ট্রাকের বডিতে বা ওই পেট্রোলের মধ্যে থাকতে পারে না, সেখান থেকে চার্জটা হচ্ছে মেটালের তারের শিকলের মাধ্যমে মাটিতে চলে যায়। এই জন্য হচ্ছে জ্বালানি ট্রাকের পিছনে শিকল ঝরানো থাকে। তোমার পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে জ্বালানি ট্রাকের পেছনে লোহার শিকল ঝরানো থাকে কেন, তার উত্তর হচ্ছে এটাই, মাত্র যেটা বললাম সেটা গুছায় সুন্দর করে লিখে দিবা। এবার আসি বজ্রপাত। বজ্রপাত কি জিনিস? দেখো বজ্রপাত পুরো জিনিসটাই হচ্ছে একটা চার্জের খেলা। বজ্রপাতে হয় কি, আকাশের মধ্যে বেশ কিছু ম্যাঘ তৈরি হয়, ম্যাঘগুলো হচ্ছে একটা একটার সাথে ধাক্কা খায় বা সংঘর্ষ খায় বা ঘর্ষণ হয়। এর ফলে হয় কি, ওই ম্যাঘগুলোর মধ্যে চার্জের সঞ্চার হয়। যেমন দেখা গেছে ধরো এটা একটা ম্যাঘ, আবারও ড্রয়িংটা খুবই খারাপ হয়েছে, যাই হোক, ধরো এই দুটো ম্যাঘের মধ্যে ঘর্ষণ হয়েছে, এর ফলে এদের মধ্যে দেখা গেছে নেগেটিভ চার্জের তৈরি হয়েছে ধরে নিলাম আমি, এবং নেগেটিভ চার্জ যদি ধরো এক দিয়ে তৈরি হয়, তার অপর দিকে ধরো উপর দিকে হচ্ছে পজিটিভ চার্জ তৈরি হয়েছে। এখন দেখো ম্যাঘের মধ্যে দুইটা ম্যাঘ ঘর্ষণ হয়েছে, এর ফলে হচ্ছে কি দুই রকমের চার্জ তৈরি হয়ে গেছে, একদিকে হয়ে গেছে পজিটিভ চার্জ, একদিকে হয়ে গেছে নেগেটিভ চার্জ। এখন এই দুটা চার্জ আবার বলছি এরা হচ্ছে আনস্টেবল অবস্থা, এরা থাকতে চায় না, তখন হয় কি এদের মধ্যে একটা স্পার্ক ক্রিয়েট হয়, এর মাধ্যমে একটা একটার সাথে মিশে যায়, মিশে গিয়ে হচ্ছে নিউট্রাল হয়ে যায়। এই চার্জ অবস্থা বেশিক্ষণ সে থাকতে চায় না, এই স্পার্কটাই হচ্ছে আমরা তখন হচ্ছে বিদ্যুৎ চমকানোর মতো করে দেখি, যে আকাশের মধ্যে বিদ্যুৎ চমকাইতেছে বা বিজলি চমকাইতেছে। এখন যদি কোনো কারণে এই চার্জটার পরিমাণ অনেক বেশি হয়ে যায়, ধরো নিচে হচ্ছে গ্রাউন্ড আছে মাটি, এবং এই চার্জটা খুব বেশি পরিমাণে বেড়ে গেছে, তখন হয় কি এরা ডিরেক্ট এর মাঝখানে যে বাতাস আছে বাতাসটা, ওই বাতাসটাকেও সে হচ্ছে চার্জিত করে ফেলে, বাতাসের মধ্যে তো পরমাণু আছে, সেই পরমাণুগুলোকে সে হচ্ছে এরকম চার্জিত করে ফেলে এবং ডিরেক্ট গ্রাউন্ডে চলে আসে। তখন হচ্ছে আমরা যেটাকে বজ্রপাত বলি, যে মাটিতে বজ্রপাত হয়েছে বা গ্রামে সবাই ঠাড়া পড়ছে আর কি। যাই হোক একই কথা। তো মোদ্দা কথা হচ্ছে এই বজ্রপাতটা তৈরি হয় কীভাবে, এই মেঘের যে চার্জগুলো আছে সেটা হচ্ছে যখন খুব বেশি হয়ে যায়, তখন তারা বাতাসটাকে আয়নাইজ করে, বাতাসটাকে আহিত বলে আর কি বাংলায়, আহিত করে হচ্ছে সে ডিরেক্ট মাটিতে চলে আসে এবং সে নিউট্রাল হওয়ার চেষ্টা করে, এই চার্জগুলো মাটিতে চলে যায় আর কি, তখন হচ্ছে আমরা বজ্রপাত বলি এটাকে। এবং এটার মানে কিন্তু পাওয়ার কিন্তু খুবই বেশি, এবং আমাদের প্রতি বছর প্রচুর মানুষ মারা যায় বজ্রপাতের মাধ্যমে। এখন আসে আমরা ম্যাথের মধ্যে। দেখো এই অধ্যায়ের ম্যাথগুলোর মধ্যে খুবই মজার কিছু বিষয় আছে। সবচেয়ে প্রথম কথা হচ্ছে তোমাকে বেশ কিছু প্রশ্ন করতে পারে। প্রথম কথা হচ্ছে দুইটা চার্জ দিয়ে বলবে এদের মধ্যে বল বের করো, খুবই সহজ। তুমি হচ্ছে কুলম্বের যে সূত্র F ইজ ইকুয়াল টু কে ইন্টু Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার, এই ফর্মুলাটা ইউজ করবা, তাহলে দেখবা তোমার ওই এদের যে কোনো দুটা চার্জ সেটা হচ্ছে গিয়ে যাই থাকুক, ধরো 8+40 আর -30, কোশ্চেন দিয়ে তাকায় না, কোশ্চেন আমি দেখতেছি আগে আমরা একটা মুখোমুখি দেখে আসি। দেখো একটা হচ্ছে +40, একটা হচ্ছে -30, তোমাকে বললো এই দুটার মধ্যে বল নির্ণয় করো, শুধু এই কথাটা বলছে যে বল নির্ণয় করো। তাহলে বল নির্ণয় করলে বলে তুমি হচ্ছে এই ফর্মুলাটার মধ্যে সব কিছু বসাই দিবা। কি এর মান তুমি জানো 9 × 10⁹, Q1 এর মান ধরো তুমি জানো হচ্ছে +40 এবং Q2 এর মান দেওয়া আছে -30। যদি তোমাকে বল বলে, এখন দেখো বল বললে বল হচ্ছে একটা ভেক্টর রাশি, তোমরা যারা দ্বিতীয় অধ্যায়টা পড়ে আসছো তারা তোমরা দেখবা ভেক্টর স্কেলের সময় একটা হালকা ধারণা আছে। বল হচ্ছে একটা ভেক্টর রাশি, এর মান এবং দিক দুইটাই আছে, যে কোন দিকে কাজ করতেছে। যদি তোমাকে শুধু বল বলে তখন তুমি চিহ্ন সহ অঙ্কটার মধ্যে জিনিসটা বসাবা, +40 এবং -30, তখন হচ্ছে এদের মধ্যে ক্যালকুলেশন করার পর একটা মান আসবে মাইনাসে, তখন তুমি বলবা যে মাইনাসটা বোঝাইতেছে যে এদের মধ্যে বল হচ্ছে আকর্ষণধর্মী, বল হচ্ছে কোন ধর্মী, আকর্ষণধর্মী। আর যদি তুমি হচ্ছে আমাকে প্রশ্নের মধ্যে বলে যে এই দুইটা চার্জের মধ্যে বলের মান নির্ণয় করো, দেখো শুধু মান বললে তখন তুমি আর চিহ্নটা নিয়ে কাজ করবা না, তখন তুমি শুধুমাত্র 40 আর 30 এই সংখ্যা দুটা নিয়ে কাজ করবা। আবারও বলি, বল বললে চিহ্ন সহ কাজ করতে হবে, বলের মান বললে চিহ্ন ছাড়া কাজ করতে হবে, এবং দুই ক্ষেত্রেই আমরা ফর্মুলা ইউজ করবো এটা F ইজ ইকুয়াল টু K ইন্টু Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার। এর মাধ্যমে হচ্ছে অঙ্কটা করতে পারবো। এই জিনিসটাকে অন্যভাবে বলে দিতে পারে, তোমাকে ধরো বলে দিল যে এটার বলের মান এত, চার্জ এত এত এত, তোমাকে বলতেছে দূরত্ব কত, তাহলে সেম জিনিস তুমি এই ফর্মুলার মধ্যে যে ফর্মুলা জিনিস বসাই দিবা, শুধু আরটা তোমার অজানা, তুমি আরটা হটে বের করতে পারবা। পারা যাবে না বন্ধুরা? দেখো তো খুবই সহজ প্রশ্ন। এরপরে এটা গেলো বলের কথা। তারপরে যদি প্রশ্ন আসে প্রাবল্য নিয়ে, যেটা মাঝে মধ্যেই আসে, প্রাবল্য নিয়ে কিছু প্রশ্ন আসতে পারে। প্রথম কথা বলতে পারে যে একটা বিন্দু তোমাকে বললো যে ওই বিন্দুতে প্রাবল্য কত, সেটা বের করতে পারবা, তুমি পারবা, অলরেডি পারার কথা, আমাদের ফর্মুলা আমরা দেখে আসছি, সেটা হচ্ছে গিয়ে E ইজ ইকুয়াল টু K ইন্টু
কিউ বাই হচ্ছে আর স্কোয়ার। এই কিউটা হচ্ছে যেই চার্জের জন্য আমরা তখন বড় কিউতে দেখছিলাম, এখন ছোটো কিউ লিখছি, সমস্যা নেই, একই কথা। আমাদের পরিচয় দিলেই হয়েছে যে এই কিউটা হচ্ছে যেই চার্জের জন্য আমাদের হচ্ছে এই তড়িৎ পাওয়ারটা সৃষ্টি হইতেছে। তখন আমি তোমাকে বললাম যে এই চার্জটা আছে, এই চার্জের জন্য ধরো হচ্ছে এর থেকে 5 মিটার দূরে, ধরো হচ্ছে আমি ধরলাম এই যে 5 মিটার দূরে কোথাও এটা হচ্ছে, এখানে তড়িৎ পাওয়ার কত, ধরো এটা নাই, এই চার্জটা নাই, এটা আমি ধরো বাদ দিয়ে দিলাম, শুধু বললাম যে এই চার্জের জন্য 5 মিটার দূরে একটা তড়িৎ পাওয়ার মান কত তুমি বের করো। তখন তুমি দেখো এটার মান হচ্ছে কিউর মান হচ্ছে তাহলে হচ্ছে 40, কে এর মান আমি জানি 9.9 × 10⁹, আর আর এর মান হচ্ছে 5 মিটার, সূত্রের মধ্যে বসাই দিলে তুমি হচ্ছে তোমার ই এর মান পেয়ে যাবে। এটা গেল যে কোনো চার্জের জন্য তোমার হচ্ছে তড়িৎ প্রাবল্যের মান। এরপর যদি তোমাকে প্রশ্ন আসে, যেটা মাঝে মধ্যেই আসে বা আমরা এখনও দেখবো একটু পরে, সেটা হচ্ছে গিয়ে দুইটা চার্জ তোমাকে দিয়ে দিচ্ছে, দিয়ে বলল যে এদের মধ্যে কোন কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। এখন দেখো এই তড়িৎ প্রাবল্য শূন্য হবে এই কথাটা অনেকভাবে বলা যায়। তোমাকে বলা হতে পারে তড়িৎ প্রাবল্য শূন্য হবে কোন বিন্দুতে, অথবা বলা হতে পারে যে এদের মধ্যে কোন বিন্দুতে হচ্ছে আমি যদি একটা বসাই, আমি যদি একটা যে কোনো একটা আধান বসাই, সেটা ধরো 5 কুলম 10 কুলম 1 কুলম যাই হলো, তাহলে সেটা কোনো বল কোনো বল উপলব্ধি করবে না, কোনো হচ্ছে সে আকর্ষণ বা বিকর্ষণ উপলব্ধি করবে না। একই কথা, সেটা নিরপেক্ষ অবস্থায় থাকবে, সে একই কথা নিরপেক্ষ বলুক, তোমাকে বলুক যে লব্ধি শূন্য কোথায়, তোমাকে বলুক যে কোনো বল সে উপলব্ধি করবে না, একই কথা। সেক্ষেত্রে তোমাকে বের করতে হবে আসলে কোন বিন্দুতে এই পুরো সিস্টেমটার জন্য তড়িৎ প্রাবল্য শূন্য আছে বা তড়িৎ প্রাবল্য সমান আছে। একই কথা, সমান থাকলেও আসলে একই হবে জিনিসটা। এখন দেখো তড়িৎ প্রাবল্য শূন্য বা লব্ধি শূন্য বা নিরপেক্ষ, এটা বের করার জন্য তোমাকে খেয়াল করতে হবে তোমাকে যে দুটা চার্জ দেওয়া আছে সেই দুইটা চার্জ আসলে কীরকম, সেই দুটা চার্জ কি একই ধরনের আছে নাকি বিপরীত ধরনের আছে। যদি হচ্ছে চার্জ দুটো একই ধরনের, আমরা কোশ্চেনটাতে আবার একটু পরে আসতেছি, আমি ধরো একটু একটা ফ্রেশ জায়গায় যাই। দেখো যদি তোমাকে দুটো চার্জ দিয়ে দিছে, যে ধরো এখানে একটা তোমাকে একটা চার্জ, এখানে একটা চার্জ দিয়ে দিচ্ছে, এবং দুটো চার্জ হচ্ছে ধরো একই ধরনের, ধরো একটা হচ্ছে +5 কুলম্ব আর একটা ধরো দিয়ে আসছে +10 কুলম্ব, দুটোই হচ্ছে গিয়ে পজিটিভ চার্জের তোমার হচ্ছে চার্জ। এখন কথা হচ্ছে এদের মধ্যে আমি তোমাকে বললাম যে কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। সেই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, এই ধরো এই বিন্দু থেকে এই বিন্দুর মধ্যে আমাকে দিয়ে দিল যে এর মধ্যে কোন বিন্দুতে হচ্ছে, এই দুটার মধ্যে আমি তোমাকে বললাম আসলে এই দুটার মধ্যে তোমাকে বলবো এই দুটার কারণে এই ধরো এই যে পুরোটা এরিয়া তার মধ্যে কোন জায়গায় হচ্ছে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। যেহেতু দুটো একই রকম চার্জ, তাহলে হচ্ছে সেই বিন্দুটা হবে এদের দুটার মাঝখানে কোথাও। ধরো আমি ধরলাম হচ্ছে এই জায়গায় গিয়ে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, ধরে নিলাম এটা হচ্ছে x মিটার। তোমাকে ধরো প্রশ্ন দিয়ে দিছে যে এই দুটার মাঝখানে দূরত্ব হচ্ছে 10 মিটার, তাহলে এটা হচ্ছে 10 - x মিটার। তাহলে দেখো আমি বলতেছি এই যে বিন্দুটা আসছে যেটা হচ্ছে এই 10 কুলম্ব আধান, এটা ধর হচ্ছে বি, এটা হচ্ছে এ, এই বি বিন্দু থেকে x মিটার ভিতরের দিকে এই বিন্দুটাতে হচ্ছে তড়িৎ প্রাবল্য শূন্য হবে বা লব্ধি সমান হবে বা শূন্য হবে, যাই বলো, তড়িৎ প্রাবল্য সমান হবে, নিরপেক্ষ থাকবে, একই কথা। এটা হচ্ছে এই দুটার মাঝখানে একটা বিন্দুতে। এখন সেক্ষেত্রে তুমি অঙ্কটা কীভাবে করবা, যে এই বিন্দুটা কোথায় আছে সেটা তুমি কীভাবে বের করবা। তুমি এক এক করে ধরো প্রথমে এর জন্য তুমি হচ্ছে গিয়ে তড়িৎ প্রাবল্য বের করলা, সেটা হচ্ছে ধরো ই এ, সেটা হবে হচ্ছে কে ইন্টু কিউর মান হচ্ছে জায়গায় 5 বাই হচ্ছে আর স্কোয়ার, আর বা দূরত্বের জায়গা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, সেটা হচ্ছে 10 - x হোল স্কোয়ার। এটা হচ্ছে কোথায় এই বিন্দুতে এই চার্জের জন্য তড়িৎ প্রাবল্য, সেটা হচ্ছে ই এ, সেটা হচ্ছে আমরা পাইলাম এইটা। এবং বি চার্জের জন্য সেম কাজটা আমরা যদি রিপিট করি, তখন আমাদের ই বি হবে হচ্ছে গিয়ে কে ইন্টু 10, যেহেতু আমাদের এখানে চার্জ হচ্ছে গিয়ে 10 ইন্টু হচ্ছে এক্স বাই হচ্ছে এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমাদের বি চার্জের জন্য তড়িৎ প্রাবল্য। এবং যেহেতু এরা লব্ধি সমান হবে, বলো লব্ধি শূন্য হবে বা নিরপেক্ষ থাকবে বা হচ্ছে বল সমান হবে, চাই বলো, সেক্ষেত্রে হচ্ছে এই দুইটা তড়িৎ প্রাবল্যকে সমান হইতে হবে। তার মানে ই এ আর ইবি এখানে সমান হইতে হবে। এখানে লক্ষণীয় আমি কিন্তু হচ্ছে এগুলোর বল নিয়ে, আমি বলের মান নিয়ে, আমি তড়িৎ প্রাবল্যের মান নিয়ে কাজ করছি, এগুলো সবই হচ্ছে মান। যদি এখানে এগুলো +5 + 10 না হয়ে -5 - 10 হইতো,
তাও আমি এখানে শুধু 5 আর শুধু 10ই লিখতাম, কারণ আমরা শুধুমাত্র মান নিয়ে কাজ করতেছি, এবং মান নিয়ে কাজ করে দেখে আমরা এখানে আমরা লাস্ট সমীকরণে কোনো ঝামেলাই আমরা দেখাই নাই যে কোনো প্লাস না মাইনাস। আমরা শুধু বলবো যেহেতু এদের লব্ধি সমান হইতে হবে, লব্ধি শূন্য হইতে হবে, বল সমান হইতে হবে, তাই হচ্ছে একটা সমান, সোজা হিসাব শেষ। মানে এখানে আমরা শুধুমাত্র মান কাজ করবো, এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা শুধুমাত্র মান নিয়ে কাজ করবো। আমরা প্লাস মাইনাস নিয়ে আপাতত অঙ্কের ভিতরে মাথা খাটাবো না, প্রথমে মাথা খাটায় আসতে হবে যে দুইটা চার্জ কি একই রকম আছে নাকি নাই। আমরা এখন যেটা করতেছি সেটা হচ্ছে দুইটা চার্জ একই রকমের জন্য, সেটা হচ্ছে প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস, এরকম হলে তখন আমরা এ স্টাইলে করবো। সেক্ষেত্রে আমরা ইএ ইকুয়াল টু ইবি এখান থেকে আমরা লিখতে পারি, ইএ হচ্ছে আমাদের কে ইন্টু 5 বাই হচ্ছে 10 মাইনাস এক্স হোল স্কোয়ার, তারপরে এখানে হচ্ছে কে ইন্টু 10, এখানে হচ্ছে এক্স, এখানে হচ্ছে কি হচ্ছে, আচ্ছা সরি মাই ব্যাড, এক্স স্কোয়ার। দেখো লেখা যায় না, আমরা ই এর মানটা বসাই দিছি এবং ইবির মানটা এখানে বসাই দিছি। এখন দেখো আমি কেন কে এর মানটা এখানে বসাই নাই সেটা হচ্ছে আমি এখানে দেখাই দেবো, কারণ এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে কে এর মান আসলে বসান লাগে না। এখানে আমি কে দুপাশে আছে তো তাই কে কে কাটা চলে যাবে, আমি হচ্ছে সংখ্যাগুলোকে একদিকে নিব আর এক্সগুলোকে একদিকে দিব, এতে আমার ক্যালকুলেশনটা সহজ হয়ে যাবে। এখানে আমি লিখবো হচ্ছে 5/10, এখানে আমি লিখবো হচ্ছে 10 মাইনাস এক্স হোল স্কোয়ার বাই হচ্ছে এক্স স্কোয়ার। দেখো এখান থেকে আমি লিখতে পারি, আমি যদি হচ্ছে আমার একটু সামনে আগাই, দেখো এখানে হচ্ছে আমার 5/10কে আমি লিখতে পারি হচ্ছে হাফ, আর এখানে হচ্ছে আমি 1 এটাকে আমি লিখতে পারি হচ্ছে 10 মাইনাস এক্স আর বাই হচ্ছে এক্স। দেখো ও দুপাশে স্কোয়ার আছে, এটাকে আমি লিখতে পারি একবার একত্রে হোল স্কোয়ার। এখান থেকে আমি যদি একটু সামনে আগাই, আমি এখানে এক পেজ শেষ করে দিই, আমি আর পরের পেজে না যাই, আমি যদি লিখতে পারি এখানে যে হাফ, এদিকে আমি রাখবো হচ্ছে 10 মাইনাস এক্স বাই এক্স, এই হোল স্কোয়ারটাকে আমি পাশে নিয়ে আসলে এটা হচ্ছে রুট হয়ে যাবে। তাহলে সেখান থেকে তুমি দেখো ক্যালকুলেশন করে তুমি ইজিলি বের করতে পারবা যে এক্স এর মান কত। এখানে আমরা আসবো হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 10√2 মাইনাস √2x, তার মানে এক্স প্লাস √2x ইকুয়াল টু 10√2, তাহলে এক্স হচ্ছে আমার 10√2 বাই হচ্ছে 1 প্লাস √2। যাই হোক নিজেরা এটা করে নিবা, কথা হচ্ছে বা আসলে খুবই সহজ বাকিটা, আমাদের এখানে মূল জিনিসপত্র ছিল। কথা হচ্ছে আমি এখানে তোমাকে এটা কেন দেখাইলাম আবারও বলি, এইভাবে তুমি হচ্ছে যে দুইটা চার্জের মাঝখানে কোনো পয়েন্টে আমি ধরে ক্যালকুলেশনটা করলাম যে সেখানে হচ্ছে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, সেটা হবে যদিমাত্র তোমার দুইটা চার্জ সমান, বা দুইটা চার্জ সমান না, আবার ভুল বললাম, দুইটা চার্জ হচ্ছে গিয়ে সেম প্রকৃতির হয়, দুইটাই প্লাস বা দুইটাই মাইনাস, সেই ক্ষেত্রে আমাদের অঙ্কটা হবে এইরকম। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি পরীক্ষা গেলে দেখবা আসলে তোমাকে প্রশ্নটা দিয়ে দিচ্ছে এরকম একটা প্রশ্ন, যেটা হচ্ছে আমরা এখন দেখবো, যেটা হচ্ছে এটা জটিল একটু ওটার থেকে আপগ্রেড। সেখানে হচ্ছে গিয়ে যে দুইটা চার্জ আমাকে দেওয়া আছে, সেই দুটো চার্জ হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে কি আমাদের +40 আর একটা হচ্ছে -30, দুই ভিন্ন চার্জের প্রকৃতি। এখানে এটা ম্যাটার করে, দুইটা একই রকম হলে আমাদের বিন্দুটা ছিল ভিতরে কোনো একটা পয়েন্টে আমাদের তড়িৎ প্রাবল্য শূন্য হইতো, কিন্তু যদি দুই রকমের চার্জ হয় সেক্ষেত্রে আর ভিতরে হবে না, সেক্ষেত্রে আমাদের এই বিন্দুটা হবে হচ্ছে গিয়ে বাইরে কোথাও। এখন কথা হচ্ছে বাইরে কোথায়, এই পাশে নাকি হচ্ছে এই পাশে, কোন দিকে। দেখো খুব সহজ একটা স্টাইল হচ্ছে অঙ্কটা করার, যে মানের দিক থেকে সংখ্যার দিক থেকে যেই চার্জটা ছোট তার বাইরে হবে। এখানে দেখো 40 আর 30, তুমি মাইনাস প্লাসের কথা এখানে মানে এভাবে তুমি সংখ্যা আবার চিন্তা করো না যে ভাই -30, তো ধরো এই জিনিসটা যদি আমাকে প্রশ্ন যদি এরকম থাকতো যে +40 আর হচ্ছে -50, তুমি বলবা ভাইয়া ঋণাত্মক সংখ্যা হচ্ছে ছোট, তাই -50 যাই আছে এর থেকে +40 হচ্ছে একটা বড় সংখ্যা। ভুল, কারণ এখানে তুমি হচ্ছে ওই তোমার সংখ্যা রেখা অঙ্ক করতে বসো নাই, এখানে প্লাস মাইনাসের মানে ওইটা না যে একটা ঋণাত্মক সংখ্যা একটা ধনাত্মক সংখ্যা এরকম কিছু না। এখানে সংখ্যা এর প্লাস মাইনাসের চার্জটা প্রকৃতি নির্ণয় করে যে চার্জটা ধরন কোন ধরনের, এখানে প্লাস আর মাইনাস দিয়ে কম বেশি নির্ধারণ হয় না। তাই কম বেশি বোঝার জন্য তোমাকে এই দুটা বাদ দিয়ে চিন্তা করতে হবে যে ঠিক আছে 40 আর 50, তাহলে এর মধ্যে ছোট চার্জ হচ্ছে এটা হচ্ছে ছোট চার্জ। তাহলে এদের মধ্যে আমি যদি হচ্ছে এখন তড়িৎ প্রাবল্য কোথায় শূন্য হবে নির্ণয় করতে চাই, তাহলে সেটা হবে এদিকে কোথাও একটা বিন্দুতে, এদিকে কোনো একটা বিন্দুতে সে হচ্ছে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। আসতেছি, তাহলে সেই ক্ষেত্রে আসতেছি বলতে পারি, জাস্ট এটাই বলার ছিল। এখানে তাহলে দেখো আমরা যে উদাহরণটা আমরা যেটা দেখাইতেছিলাম, সেই ক্ষেত্রে এই আমরা স্থির জিনিস যদি মাথায় রাখি যে প্লাস মাইনাস আমরা ভুলে যাই, চিন্তা করার কিছু নাই, সেক্ষেত্রে আমাদের 40 আর 30 এদের যেহেতু ভিন্ন চার্জের আছে, তো এদের মধ্যে হচ্ছে গিয়ে মানের দিক থেকে ছোট হচ্ছে 30
এবং তাহলে এদের মধ্যে যখন আমি তোমাকে কাজ করবো যে তড়িৎ প্রাবল্য কোথায় সমান হবে বা কোথায় হচ্ছে গিয়ে তড়িৎ প্রাবল্যের লব্ধি শূন্য হবে, একই কথা, সেটা হচ্ছে গিয়ে এদিকে কোথাও একটা বিন্দুতে। দেখো আমরা একটু দেখি এখানে আমাদের, আচ্ছা আমরা সরি আগে একটা তড়িৎ বিভব কাকে বলে আমরা বলে আসছি, অভ্যন্তরীণ রোধের মান বাইরে তড়িৎ প্রবাহ কেন কমে যায়, এটা হচ্ছে আমাদের চলতড়িৎ অধ্যায়ের প্রশ্ন। এটা আমাদের এখন এই অধ্যায় আপাতত আমাদের নাই, আমরা যখন দেখবো তখন যদি দরকার হয় তখন দেখবো। আর এটা হচ্ছে গিয়ে এ ও বি এর মধ্যবর্তী বলের মান নির্ণয় করো, এটা আমরা অলরেডি শুরুতেই বলে ফেলছি, যখন মুখোমুখি আমি তোমাকে বুঝাইছিলাম তখন বলে ফেলছি। যদি আমাদের কি আছে পিছনে রেকর্ড, যাই হোক তোমার পিছনে রিওয়াইন্ড করে দেখে নিও, এটা অলরেডি বলা হয়ে গেছে। এখন আমরা এটা নিয়ে কাজ করতেছি, যেটা হচ্ছে গিয়ে এদের মধ্যে কোথায় হচ্ছে তড়িৎ প্রাবল্য সমান হবে বা লব্ধি শূন্য হবে, একই কথা। দেখি আমরা অঙ্কটা আবার একটু দেখি নিজে থেকে। দেখো আমি ছোটো যদি একটু আঁকাই, এখানে হচ্ছে, এখানেও আমরা যদি লিখি +40 কুলম্ব এবং এখানে লিখলাম আমি -30 কুলম্ব। এদের মধ্যে আমি বলতেছি কোথায় হচ্ছে তড়িৎ প্রাবল্য সমান হবে। তাহলে সেক্ষেত্রে দেখো এদের মধ্যে ছোটো চার্জ হচ্ছে 30 কুলম্ব, মাইনাস প্লাস বাদ দিয়েই চিন্তা করো, তাও এর মধ্যে ছোটো চার্জ হচ্ছে 30 কুলম্ব। সেই ক্ষেত্রে আমাদের এই যে দুটা বিন্দু, এদের মধ্যে তড়িৎ প্রাবল্য শূন্য হবে বা লব্ধি সমান হবে, লব্ধি শূন্য হবে বা তড়িৎ প্রাবল্য দুই পাশে সমান হবে, সেটা হবে হচ্ছে কি এদিকে কোথাও একটা বিন্দুতে, ধরলাম এই পয়েন্টে। তাহলে দেখো এদের মধ্যে ডিস্টেন্সটা আমাদের প্রশ্ন দেওয়া আছে, সেটা হচ্ছে 300 সেন্টিমিটার। দেখো সেন্টিমিটার আমাদের কাজ করবো না, আমাদের সমস্ত কাজ হবে হচ্ছে মিটারে, এসআই ইউনিটে। সেক্ষেত্রে 300 সেন্টিমিটার আমাদের হচ্ছে গিয়ে 3 মিটার। এবং ধরে নিলাম হচ্ছে আমি এখান থেকে যে এই ডিস্টেন্সটা, এবার এটা ধরে নিব আমি, সেটা হচ্ছে x মিটার। তাহলে দেখো এইবার এই প্রশ্নটা এখানে দাঁড়াইলে আমি এখান থেকে আমি যদি জাস্ট একটু আগে আমরা যেভাবে দেখাইলাম সে হচ্ছে আমরা যদি অঙ্কটা ক্যালকুলেশন করার চেষ্টা করি, ধরলাম আমরা এটা হচ্ছে এ চার্জ, এটা হচ্ছে বি চার্জ। তাহলে এ চার্জের জন্য আমাদের তড়িৎ প্রাবল্য হচ্ছে ই এ, আমরা যদি প্রকাশ করি সেটা হবে হচ্ছে কে ইন্টু 40 বাই হচ্ছে 3 + x হোল স্কোয়ার। দেখো এটা বোঝা গেছে কিনা। আমাকে এ চার্জের জন্য এই পয়েন্টে আমার তড়িৎ প্রাবল্য ক্যালকুলেট করতে হবে। তাহলে দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে টোটাল ডিস্টেন্স হচ্ছে 3 মিটার + x মিটার, তাই আমি দূরত্বটা নিয়েছি 3 + x হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের দূরত্ব বা আর। আর এদিকে আমাদের উপরে চার্জ আছে, যে চার্জের জন্য হচ্ছে আমাদের এই তড়িৎ প্রাবল্যটা ক্যালকুলেশন করতে, সেটা হচ্ছে 40 কুলম্ব, সেটা আমরা 40 নিচ্ছি, আর কে তো আমাদের কুলম্বের ধ্রুবক। এবং সেমভাবে আমরা যদি বি বিন্দুর জন্য হিসাব করি, তাহলে দেখো ই বি আসে আমাদের কে ইন্টু 30। দেখো আমি আবার বলতেছি, আমি এইখানে প্লাস মাইনাস নিয়ে এই অঙ্কের ভিতরে আমি হচ্ছে কোনো কাজ করবো না, আমার প্লাস মাইনাসের চিন্তা শুরুতেই শেষ, যে প্লাস নাকি মাইনাস থাকলে দুটাই কি প্লাস না দুটাই নাকি মাইনাস থাকে, একটা প্লাস একটা মাইনাস, ওটা শুরুতে আমি দেখে নিচ্ছি। এইখানে আমি শুধু একটা মান নিয়ে কাজ করতেছি, মান নিয়ে কাজ করার সময় আমি এই -30 এখানে দিব না, এই ঝামেলা আমি করবো না, আমি শুধু একটা এগুলোর মান নিয়ে কাজ করতেছি। আর তুমি মাইনাস নিয়ে কাজ করতে পারো, সেটা নিয়ে করার আলাদা স্টাইল আছে, তখন তোমাকে সমীকরণ গঠন করার সময় অনেক কিছু মাথায় রাখতে হবে, ওটা আমি যাবো না। আমি শুধু বলতেছি 30 কুলম্ব আমার মান, সেই ক্ষেত্রে আমার কে ইন্টু 30 আসবে এবং দূরত্ব হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের x মিটার, তাহলে এখানে আসবে হচ্ছে x স্কোয়ার। তো দেখো আমি ই এ পেয়ে গেলাম, এই বিন্দুর জন্য তড়িৎ প্রাবল্য আলাদা করে, বি এর জন্য তড়িৎ প্রাবল্য পেয়ে গেলাম। এখন প্রশ্ন আগে বলছে কোথায় সমান হবে, তো সমান হবে বললে তাহলে আমি বলে দিব যে সুতরাং ই এ ইকুয়াল টু ইবি। আমার কাছে যদি সমান না হয়ে বলতো যে কোন বিন্দুতে লব্ধি শূন্য হবে বা কোথায় কোনো চার্জ রাখলে তা কোনো বল অনুভব করবে না বা কোথায় নিরপেক্ষ হবে, সব ক্ষেত্রেই তোমাদের লাস্টের শর্তটা হচ্ছে এটাই, যে দুটো লব্ধি বা দুটার হচ্ছে গিয়ে তড়িৎ প্রাবল্য হচ্ছে সমান। এবং এটা মান বসায় দিলে আমি তাহলে পাই হচ্ছে গিয়ে কে ইন্টু 40 বাই হচ্ছে 3 + x হোল স্কোয়ার, এখানে হচ্ছে কে ইন্টু 30 বাই হচ্ছে x স্কোয়ার। আবারও দেখো আমি তোমাকে বলছি এই সমস্ত অঙ্কে কে এর মান বসানো লাগে না, কে আমি কেটে দিব, তাহলে বাকি থাকে হচ্ছে 40 আর 30, নিচে থাকে 3 + x হোল স্কোয়ার, তাহলে x স্কোয়ার। এবং আগের মধ্যে আমরা হচ্ছে সংখ্যাগুলোকে একপাশে নিয়ে আসবো, সেটা হচ্ছে 40 বাই হচ্ছে 30। এভাবে করতে হবে কোনো কথা নাই, কিন্তু এভাবে করলে আর কি অঙ্কটা তোমাদের ক্যালকুলেশনের জন্য ইজি হয়। আমরা চাই তুমি যাতে অঙ্কটা শুধুমাত্র করতে পারো কোনো বেশি ঝামেলার থেকে বেঁচে। এই জন্য দেখা গেছে এটা একটা ভালো উপায় যে আমি হচ্ছে সংখ্যাগুলোকে একপাশে নিয়ে আসলাম, এক্সগুলোকে একপাশে পাঠিয়ে দিলাম। এখন আমি খুব সহজেই এখান থেকে আমি এটাকে লিখতে পারি হোল স্কোয়ার লিখতে পারি, তাই না? আমি যদি এটাকে একটু আবার সাজিয়ে লিখি, দেখো জাস্ট এর পরের লাইনে আমি হচ্ছে এটাকে হোল স্কোয়ার আকারে লিখে দিতে পারি এবং তারপরে আমরা হোল স্কোয়ারটাকে এই পাশে নিয়ে এসে রুট করে দিব। তারপরে কাজটা আমরা অলরেডি দেখছি আগের মতো করে সেম টু সেম সলভ করে খুব ইজিলি আমরা হচ্ছে এক্সের একটা মান পেয়ে যাবো। এক্সের যা মান আসে তোমাকে প্রশ্নের মধ্যে লাস্ট উত্তরের কথা মধ্যে এটা বলে দিতে হবে যে এই কোন বিন্দুতে বলছে না কোথায়, তোমাকে বলতে হবে এই -30 কুলম্ব আধানের এত মিটার বাইরে। আর যদি হচ্ছে আমার ভিতরে কোথাও বিন্দু হইতাম বলে দিতাম যে এই আধানের এত মিটার ভিতরে। বোঝা গেছে? জাস্ট এই অঙ্কটা
দেখবা অনেকবার অনেকভাবে নানা বোর্ডে বারবার আসছে, জাস্ট তোমাকে কনফিউজ করবে এই জায়গায় যে দুইটার মধ্যে মাঝখানে কোনো পয়েন্টে হচ্ছে প্রাবল্য শূন্য হইতেছে নাকি বাইরে শূন্য হইতেছে। তাহলে মাঝখানে হয় কখন, যখন দুইটার চার্জ সেম হয়, আর বাইরে হয় কখন, যখন হচ্ছে এই দুইটার মধ্যে চার্জ দুই রকমের হয়। আজকের জন্য এতটুকুই। এছাড়া মোটামুটি এই অধ্যায়ের মধ্যে প্রচুর অঙ্ক আছে, কিন্তু অলমোস্ট এই যে আমাদের নলেজগুলো দেখলাম এগুলো দিয়ে হচ্ছে গিয়ে ঘুরে পেঁচায় বারবার এই তথ্যগুলো কাজে লাগাই বা বিভিন্ন রকম অঙ্ক দেখানো হয়। তোমাদের এই জন্য তোমাদের যেটা করতে হবে, বারবার বিভিন্ন অঙ্ক প্র্যাকটিস তোমরা করবে এবং অবশ্যই আমাদের চ্যানেলে থাকবা, কারণ আমরা পরবর্তীতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এগুলো নিয়ে। ধন্যবাদ, আজকের মতো এতটুকুই।